ওনার মেম্বার থাকাকালীন এত বড় করাপশন কেন হয়েছে, এর মধ্যে নেক্সাসটা কি আছে, এটা জনগণ জানতে চায়। আপনি কি এনেছেন 4,000 কোটি টাকা এখানে, আপনি সাংসদ হয়ে, তার উত্তর লাগবে। সেটার মধ্যে সমতলে কত খরচা হয়েছে সেটা উত্তর লাগবে, পাহাড়ে কত খরচা হয়েছে তার উত্তর লাগবে, পার্টিকুলার ডিটেল দিতে হবে। আমি উমেদওয়ারিতা কেন দিয়েছি, আমি আজকে কেন ক্যান্ডিডেট আছি, এটা আমি অনেকবারই মিডিয়াতে বলেছি। কিন্তু একটা ভ্রম, একটা ঝুট, একটা মিথ্যা প্রচার হচ্ছিল। আপনাদের এই শিলিগুড়ি থেকে মিডিয়াতে এসেছিল একজন আমাদের বিজেপি নেতা, আমার বন্ধু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেছিলেন যে বিষ্ণু শর্মার নমিনেশন ক্যান্সেল হয়ে যাবে। ও পার্টিতে আছে, পার্টি থেকে রিজাইন করে নি, বিধায়ক পদে আছে, রিজাইন করে নি, যার জন্য ওর নমিনেশন ক্যান্সেল হয়ে যাবে। এই যে বক্তব্য ছিল, এই বক্তব্য জনগণের মাথায় অনেক প্রশ্ন তুলেছে। ওরা আমার উপরে বিশ্বাস করতে পারলেন না জনগণ। কিন্তু যেদিন আমি স্ক্রুটিনিতে পাস হয়েছি, সেদিন সেই মিথ্যাটা, সেই ভুলটা স্পষ্ট হয়ে গেছে যে উনি ভুল ছিলেন, আমি সঠিক ছিলাম। তারপরে আবার একটা মিথ্যা প্রচার হয়েছে যে বিষ্ণু শর্মা 8 তারিখের ভিতরে নমিনেশন উইথড্র করে, এটা ছড়িয়েছে মার্কেটে, এটা ছিল। এইসব জিনিস আমাকে 8 তারিখ অবধি জনগণ থেকে একটু দূরে রেখেছে। কিন্তু এইসব জিনিস আসলে জনগণ কিভাবে বিশ্বাস করবেন একটা উমেদওয়ার। কিন্তু 8 তারিখে সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। আর আমি আজকে একটা ক্যান্ডিডেটের হিসাবে আপনাদের সামনে এই প্রেস কনফারেন্সটা করতেছি। আমার হাতে অনেক কম সময়, এই কম সময়ে এলাকা বড়, অনেক জায়গায় আমি পৌঁছাতে পারবো না। কিন্তু আপনাদের মাধ্যম থেকে আমি কেন এই ইলেকশনটা লড়তেছি, জনগণের কাছে আমি পৌঁছাতে চাই। আর জনগণের জন্য যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উপরে আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে চাই। প্রথমত, আমরা সবাই শিলিগুড়িতেই আছি। শিলিগুড়ি এই শহর আমরা ভালোবাসি, দার্জিলিং জেলাকে ভালোবাসি। এখানে শুধু একটা জাতগোষ্ঠী নয়, আমরা অনেক জাতগোষ্ঠী মিলে থাকি। বাঙালি আছি, গোর্খা আছি, রাজবংশী, পাঞ্জাবি, বিহারি, আদিবাসী, অনেকেই আমরা এখানে মিলেমিশে বসে আছি। কিন্তু এই গোটা দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমরা অ্যাপ্রক্সিমেট 17.5 লাখ পপুলেশন যে ভোটার, এত ভোটারের মধ্যে পার্টি বারবার ফোর্থ কনজিকিউটিভ টাইম এখানের ভূমিপুত্র ক্যান্ডিডেট হইতে পারে বলে বিশ্বাস করলো না। এটা অনেক দুঃখের বিষয়। কেন কি, এটা এইখানকার জনগণের যে রাজনৈতিক ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে কম আঁকা বলে আমি মনে করি। আমাদের মধ্যেও এখানে অনেক লোক, আমি তো কোনোদিন বলেছিলাম না আপনি অমুক জাতিকে দিবেন, অমুক লোককে দিবেন, আমি বলেছিলাম ভূমিপুত্রকে দিবেন। ওই ভূমিপুত্র যে কোনো জাতি থেকে, যে কোনো ধর্ম থেকে, যে কোনো লিঙ্গ থেকে থাকতে পারে। আর ওই ভূমিপুত্র আসলে আমি আজকে ক্যান্ডিডেট হিসাবে দাঁড়াইতাম না। আমি ওই ক্যান্ডিডেটের পক্ষে এখন ভোট চেতাম, পার্টির ক্যান্ডিডেটের পক্ষে। বারবার আমাদেরকে পার্টি বিশ্বাস করলো না যে আমরা রাজনীতি করতে পারি। এই বিশ্বাস করতেছে না, এই একটা কারণ হইতে পারে, কিংবা অন্য কিছু কারণ হইতে পারে কেন এখানকার ভূমিপুত্রকে দিচ্ছে। তো আমি মনে করি ভূমিপুত্র না দেওয়ার কারণটা আমাদের এই গোটা উত্তর পশ্চিম, আমি শুধু একটা এলাকার, একটা জাতির আলাদা রাজ্য নিয়ে বলতেছি না। সব সময় মিডিয়া আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি গোর্খাল্যান্ড বলেন, আমি বলতেছি না, আমি নমেনক্লেচারে যাই না। আমি গোটা উত্তরের জন্য, এখানে যত জাতিসমূহ আছে সবার জন্য একটা আলাদা রাজ্য চাচ্ছি। আমি একটা ছোট এরিয়া নিয়ে কাজ করতেছি, গোটা উত্তর নিয়ে কাজ করতেছি।
আর আমরা এখন ইউনিটি ফর নর্থ বলে একটা টিম কাজও করতেছি। তো আমি যতটুকু জানি এখানে বারবার বিজেপি যে জিতে আসছে 3 বার, 3 কনজিকিউটিভ টাইমস। আমরা এই পশ্চিমবঙ্গে সবচেয়ে প্রথম বিজেপির খাতা খুললাম দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে। যশবন্ত সিংকে আমরা প্রথমবার পশ্চিমবঙ্গে জিতায় পাঠাইছিল। তখন থেকে আমাদেরকে বারবার অন্য অন্য ধরনের অন্য অন্য নামে আমাদের স্বপ্ন নিয়ে চলতেছে ভারতীয় জনতা পার্টি। আর এবার লাস্টবার যে থার্ড টাইম যে ম্যানিফেস্টো ছিল সেটার মধ্যে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন বলে লিখেছে। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম কেন্দ্রের কাছে এই পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন কি হইতে পারে, তখন আমাকে বলা হয়েছিল আলাদা রাজ্য। কিন্তু বাংলার ইলেকশন দেখে আমরা এটা লিখতে পারতেছি না, কিন্তু আমাদের বিষয়টা এটা। এইমস পাঠাইলেন উত্তরবঙ্গে, আজকে কইছে কেন নাই? কি চক্রান্তে আবার ওইটা দক্ষিণে চলে যায় কেন? প্রতিবার আমরা যে আওয়াজটা তুলতেছি ওই আওয়াজ দক্ষিণ থেকে কেন বন্ধ করা হয়? এইসব বিষয় নিয়ে আমি আলাদা রাজ্যের একটা পথে এগিয়েছি। আর এই পথ শুধু একটা জাতি নয়, একটা ধর্ম নয়, একটা লিঙ্গ নয়, সবাইকে নিয়ে এগিয়েছি। আর এই বিষয়ে যখন আমি কথা তুললাম তখন আমাদের এখন যে ক্যান্ডিডেট হয়ে এসেছেন তখনকার সাংসদ রাজু বিষ্ট আমাকে বারবার বাধা দিয়েছেন। উনি বাধা দিয়েছেন, উনি কেন্দ্রের কাছে গিয়ে অভিযোগ তুলেছেন আমার উপরে যে এর কারণে আমাদেরকে সেখানে রাজনীতি করতে অসুবিধা হচ্ছে। আর জেপি নাড্ডা সাহেব কলকাতা আসেন 9 জুন 2022, সেখানে ওয়েস্টিন হোটেলে একটা মিটিং হয়। 70 জন আমরা বিধায়ক ছিলাম, 16 জন সাংসদ ছিলাম, 8 জন থেকে বেশি রাজ্যের বড় বড় অধিকারী, পার্টি অধিকারী ছিলাম। সেখানে নাড্ডা সাহেব বলেন আপনি আলাদা রাজ্যের কথা তুলবেন না। আপনারা সংবাদপত্রে দেখেছেন, আপনারাই চালিয়েছেন সেই সংবাদটা। সেদিন আমি বলেছিলাম আমি এই ইস্যুটা চাচ্ছি, আর ততদিন আমি এই ইস্যুর উপরে কাজ করব যতদিন আমি আমাদের এলাকাকে আলাদা করে নিয়ে যাব। সেই দিনেই যখন আমাদের সাংসদকে সেখানকার মিডিয়া কর্মী প্রশ্ন তুলেছেন যে আপনার এলাকার বিধায়ক এই কথাটা বলেছেন, উনি আলাদা রাজ্য করেই ছাড়বেন বলেছেন, আপনার কি মত? সেদিন রাজু বিষ্ট বলেছিলেন আমাদের ঘোষণাপত্রে, আমাদের ম্যানিফেস্টোতে এরকম কিচ্ছু লেখা নেই। এটা কত বড় মিথ্যা ছিল। উনি বলেছিলেন আমি ব্যক্তিগতভাবেও আলাদা রাজ্য চাই। আপনি চৌরাস্তায় মহাকাল বাবার কসম খান আলাদা রাজ্যের জন্য, আর কলকাতাতে গিয়ে বলেন আমি আলাদা রাজ্য চাই না, আর দিল্লিতে গিয়ে আমার উপরে অভিযোগ তোলেন। আর এইখানে আসেন বড়দেরকে আদর করেন না, পার্টিকে ভেঙে চুড়ে শেষ করে ফেলেছেন। সংগঠন আজকে একদম মানে টুকরো টুকরো হয়ে গেছে। সংগঠন ভেরি উইক, সমতলেও পাহাড়েও। আপনি আজকে এইখানে সংগঠনকে একটা কোম্পানির মতন চালাচ্ছেন। পার্টি সংগঠন কোনোদিন কোম্পানি হয়নি। আমরা আমাদের আমাদের থেকে ছোট যারা থাকে ওনাদেরকেও আদর করে রাজনীতি চলে। আর আপনি এখানে এসে অনেক বড় প্রচার করেছেন আমি 4000 কোটি টাকা আনলাম। আপনি কি আনলেন 4000 কোটি টাকা? রেলওয়ে, রোড, জল। এটা যে জায়গায় বিজেপির সাংসদ নাই সেইখানেও রেলওয়ে, রোড, জল যাচ্ছে। এটা সরকারের প্রোগ্রাম, কেন্দ্র সরকারের প্রোগ্রাম, এটা পলিসি। ওইটা আপনি আনেননি। রাজু বিষ্ট বলেছেন আমি এই রোড এনেছি, এই যে শিলিগুড়ি হয় যে ফ্লাইওভার আছে বড় শালুগড়া অব্দি বালাসন থেকে। আপনি এখানে এসেছেন 2019-এ আপনি এখানে সাংসদ হয়েছেন। এই রোডটা পাস হয়েছে 2016-তে। তখন আপনি রাজনীতিতে ছিলেন না। ডকুমেন্ট বলে আপনার কথা দাম তখন থাকবে না যখন ডকুমেন্ট প্রমাণিত হয় না। রেলওয়ে আমি এনেছি বলেন আপনি, দার্জিলিং এর সাংসদ।
বন্দে ভারত, বন্দে ভারত জলপাইগুড়ি থেকে শুরু হয়, কলকাতায় শিয়ালদা যায়। ওটা আপনার এলাকা নাই, আপনি কি করে আনবেন? যদি শ্রেয় দিতে হয় তা আমি জলপাইগুড়ির এমপি কে দিব, আপনাকে কেন দিব? আপনি জল আনলেন, যে আপনি বলেছেন এইটা আপনি আনেন, এটা আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন, প্রতি বাড়িতে জল পৌঁছায়। আর এর জন্য যে টাকা আসলো, আমার বলার ঠিক 10 মিনিট আগে পার্টির অনেক বড় একটা লিডার আমাকে বলেন, আপনি আজকে এখানে আলাদা রাজ্যে বলবেন না, বললে ভালো হবে না। আমারই নেতা। এইটা আমার জীবনের সবচেয়ে বড় চোট ছিল, রাজনৈতিক চোট। আমি ওনাকে বললাম, যা কারণে আমার জনগণ আমাকে ভোট দিয়ে এখানে পাঠাইছে, আমি সেই কথা রাখবো। আমার কথা যদি ভালো না লাগে, আপনারা যা আমার উপরে বিচার করবেন সেটা আপনাদের হাতে আছে। আর আমি বাংলা ভাগের কথা সেদিনও বললাম। এখানে শুধু বাংলা ভাগের কথা, এখানে এই যে স্টেটটা আমরা চাচ্ছি, আমি নমেনক্লেচারে নেই। আপনারা জানেন ভারত স্বাধীন হওয়ার পরে এই এরিয়া আজকে অবধি এখানে কোনো ডেভেলপমেন্ট নেই। আপনি দক্ষিণের তুলনায় আমাদেরকে যদি দেখেন, আমরা এখানে খুব উইক। আর ইকোনমি এখান থেকে বহন করতেছে রাজ্য সরকার, টিম্বার এখান থেকে যাচ্ছে, টি এখান থেকে যাচ্ছে, ট্যুরিজমের পয়সা এখান থেকে যাচ্ছে। 2017-তে যখন 105 দিন বন্ধ হয়েছিল, ওই বন্ধ যখন 50 দিনে পৌঁছাইছে, সেদিন পশ্চিমবঙ্গ সরকার একটা প্রেস রিলিজ ইস্যু করেছিল, আপনারা জানেন, 50 দিনে। তখন লেখা হয়েছিল প্রেস রিলিজে যে এই 50 দিনের যে বন্ধ আছে, আমরা 5,000 কোটি রেভিনিউ লস করলাম। আপনারা জানেন এই জিনিসটা। যদি 50 দিনে 5,000 কোটি টাকা রেভিনিউ পাহাড়ে লস হয়, তাহলে 365 দিনে কত হাজার টাকা কোটি লস হয়। আর পাহাড় জুড়ে এই তরাই, ডুয়ার্স, গোটা এই উত্তর জলপাইগুড়ি ডিভিশন যদি আমরা বন্ধ করি, কত কত হাজার কোটি টাকা লস হবে। তার পর্যায়ে আপনারা আমাদেরকে কত হাজার টাকা দিচ্ছেন? এটাই আমার প্রশ্ন। আর শুধু এটা নয়, এই জায়গা এইভাবে এই গরিবী, চরম গরিবীতে থাকলে, আপনারা জানেন এই এরিয়া এক্সট্রিমিজমের জন্য অনেক উর্বর ভূমি। এখানে নক্সালের আন্দোলন হয়েছে, সশস্ত্র বিপ্লব ছিল এই মাটিতেই সশস্ত্র বিপ্লব গোর্খাল্যান্ডের হয়েছে, এই মাটিতেই কামতাপুরীদের রেল রোকো আন্দোলন হয়েছে। এটা সেন্সিটিভ জোন। আমি রাষ্ট্রবাদ আমার মাথায় রেখে এই ডিমান্ডটা তুলেছি। আমরা 4 ইন্টারন্যাশনাল বর্ডারের মাঝখানে আছি। ডোকলাম থেকে ক্রো ফ্লাই ডিস্টেন্সে শিলিগুড়ি আছে, দার্জিলিং আছে। আর আমি এই এরিয়াকে শান্ত রাখতে চাই, অশান্ত করতে চাই। শান্ত রাখার জন্য এই এরিয়া ডেভেলপ হওয়া দরকার, বিকশিত হওয়া দরকার। ঠিক আছে, এটা প্রমাণিত কবে হয়েছে আমি বলতে চাই। যখন রাজু বিষ্টার জন্য এখানে ভোট চাইতে আসছিলেন কালিম্পংয়ে অমিত শাহ, তারপর অনেক অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব কারসাংয়ে, দার্জিলিংয়ে, আমি ওনাদের সামনে প্রতিবার ভাষণ করেছি। আর আমার ভাষণে বলেছি পিপিএস মানে আলাদা রাজ্য। যদি পিপিএস মানে আলাদা রাজ্য না থাকতো, তখন আমাকে পার্টি কেন মানা করলো না তুমি এই ভাষণটা দিবা না বলে? ওনাদের সামনেই বলেছিলাম, তখন তো মানা করলো না। তো ভোট নেওয়ার সময় আলাদা রাজ্য হইতে পারে, কিন্তু ভোট পাওয়ার পরে আপনারা এই ইস্যুকে ঢাকনি লাগান বারবার। আর যখন একটা বিধায়ক এখান থেকে জিতে বিধানসভায় যায় আর 4 বার আলাদা রাজ্যের কথা উঠায়, আমি নোমেনক্লেচারের নাম করি, শুধু আলাদা রাজ্য। আমি চেয়েছি সেপারেশন ফ্রম বেঙ্গল ইন এনি ফর্ম। আর সেই সেপারেশন, সেই সেপারেট স্টেটে যে কোনো জাতি, যে কোনো ধর্ম সবাই শান্তিতে বাস করতে পারে, একটা উন্নয়নের পথে যেতে পারে। আমি 4 বার বলেছি পশ্চিমবঙ্গ বিধানসভায়, তখন তো পার্টি আমার সঙ্গে দাঁড়াইলো না, তখন আমার সাংসদ আমার সঙ্গে দাঁড়াইলো না, যার কারণে আমি সাংসদকে জিতিয়েছিলাম, যার কারণে সাংসদকে জিতানোর পরে আমি জেল ভুগে আসছিলাম। এইসব বিষয় আমাকে বিরক্ত করেছে।
আর আমি অন্তিমবার বিরক্ত হয়েছি, তারপরে আমি রাজনৈতিক মোক্ষ পেয়েছি। আমার অন্তিম বিরক্তি যখন পশ্চিমবঙ্গে বিধানসভায় এই অবিভাজ্য বাংলা নিয়ে একটা প্রস্তাব এসেছে।